পিকুকে চোর অপবাদ দেওয়ায় প্রার্থনাকে উচিত শিক্ষা দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল বলছে, পরশুরাম তুমি এসব কি করছো? এসব করে কেন কেন জীবনের ঝুঁকি বাড়াচ্ছ? তখনই পরশুরাম বলবে, আসলে আসলে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তটিনী আমাকে মেরেছে। আমি জানি শীতল, এটা কোনো একটা বড় কনস্পিরেসি তৈরি করা হয়েছে। আমাকে আমাকে কোনোভাবেই তটিনী মারতে পারে না। এরপরেই শীতল বলবে, না, তুমি তুমি ভুল করছো। তুমি তো দেখেছিলে তটিনী খুব কাছ থেকে তোমাকে শুট করেছিল। তখনই পরশুরাম বলবে, হ্যাঁ আমি দেখেছিলাম, বাট কোনোভাবেই তটিনী এই শুটটা করেনি। তার কারণ হচ্ছে তার একটি যথেষ্ট কারণ আছে। তটিনী আমার খুব কাছে ছিল। যদি তটিনী শুটটা করতো তবে অবশ্যই আমার আমার পিঠে গুলিটা বিদ্ধ হয়ে এফর থেকে ওফর হয়ে যেত। কিন্তু কিন্তু আমার পিঠে গুলিটা বিদ্ধ হয়েছিল, কিন্তু এফর ওফর হয়নি। আমার গুলিটা একদম বাঁকাভাবে বৃদ্ধ হয়েছিল, কিন্তু টটিনি আমার ঠিক পেছনেই ছিল, অনেকটা অনেকটা কাছে। যখনই আমাকে শুট করা হয় তখনই আমি ফিরে তাকাই। এরপরে আমি সেখানে তটিনীকে দেখতে পাই। তটিনী যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছিল সেখান থেকে শুট করলে অবশ্যই আমার আমার পেট দিয়ে গুলিটা ঢুকে পেট দিয়ে বেরিয়ে যেত। এ কথা শুনে অবাক হয়ে যায় শীতল। শীতল বলতে থাকে, তুমি ভুল করছো। তুমি তুমি বুঝতে পারছো না যে তটিনী একটা চক্রান্ত করে তোমাকে এভাবে মেরেছে। তখনই পরশুরাম বলবে, তুমি তুমি বুঝতে পারছো না শীতল, আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে তটিনী আমাকে মারতে পারে। তটিনী তো আমাকে খুব ভালোবাসে, আর আমিও তটিনীকে খুব ভালোবাসি। তটিনী কিছুতেই আমাকে মারতে পারে না। ও এতটা এতটা নিষ্ঠুর কিছুতেই হতে পারে না। তখনই শীতল বলবে, তুমি তুমি বুঝতে পারছো না, তোমার অন্ধবিশ্বাসের কারণে আজকে তুমি এই জায়গায়। তখনই পরশুরাম বলবে, তুমি এখানে কি করছো? এরপরে শীতল বলবে, আসলে আমি তো তোমাকে বাঁচিয়েছি। তখনই পরশুরাম বলবে, যদি তটিনী আমাকে মেরেছে তবে আমার কেন কেন শরীরের সমাপ্তি হলো না? আমার শরীর সমাধি কেন হলো না বলো? তখনই শীতল বলবে, কিভাবে সমাধি হবে? আমি তো সমাধি হওয়ার আগে তোমাকে সেখান থেকে উদ্ধার করেছিলাম, তোমাকে আমি বাঁচিয়েছিলাম। আজকে আমি ছিলাম বলেই তুমি এখানে বসে বসে কথা বলতে পারছো। এ কথা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না শীতল, তুমি যে কথাগুলো বলছো সেগুলো পুরোটাই ভিত্তিহীন। আমি তোমার কথাগুলো মানতে পারছি না, কারণ তোমার কথাগুলো সত্যি আমার আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এদিকে এদিকে তটিনীকে বসিয়ে জেরা করতে থাকলে তখনই তটিনী বলছে, আমি বলছি যে আমি যখন পরশুরামকে মারা হয় তার ঠিক কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমার মাথায়ও আঘাত করা হয়েছিল। তার মানে তো বোঝা যাচ্ছে যে ওখানে ওখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল যে আমার পেছনে ছিল, আর পেছন থেকে গুলিটা করা হয়েছিল। সো আমি কোনো গুলি করিনি। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? কেন এভাবে আমাকে আমাকে ছোট করছেন বলুন তো? আমার কথাগুলো বিশ্বাস করলে তো আপনারা আপনারা তদন্তটা খুব ভালোভাবে করতে পারেন। আপনারা আমার কথাগুলো বিশ্বাস করছেন না, তদন্তও ঠিকভাবে করছেন না। এভাবে চলতে থাকলে কি করে হবে বলুন তো? এরপরে নন্দিনী বলতে থাকে, সত্যি সত্যি আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। এতটা বাড়াবাড়ি করা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মহিতোষ মজুমদার, আপনি তো পরশুরামের স্যার। আপনি তো পরশুরামকে অনেকটাই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তবে তবে পরশুরামকে এভাবে এভাবে কেন কেন আপনি মরে যেতে দিলেন? তখন আপনার কি একটুও কষ্ট হয়নি? তখনই সৌরভ বলছে, আপনি কেন নাক গলাচ্ছেন? এখানে আপনার নাক গলানোর তো কোনো রাইট নেই। তখনই নন্দিনী বলছে, কেন নাক গলাবো না? আমি নন্দিনী মুখার্জি, তটিনী গাঙ্গুলির অ্যাডভোকেট। তখনই এ কথা শুনে দেখা যাবে তখন সৌরভ বলতে থাকে, ও তাই? এদিকে এদিকে দেখা যাবে পরশুরাম বলছে, আমি যে করে হোক একে একে যারা যারা আমার সঙ্গে অন্যায় করেছে তাদের সবাইকে শাস্তি দেব। তখনই শীতল বলবে, কেন কেন তটিনীকে শাস্তি দেবে না? তটিনীও তো অপরাধী, তাই না? ও তো সব থেকে বড় অপরাধী। ও তো তোমাকে মারতে চেয়েছিল, তুমি কেন ওর কথা বলছো না? তখনই পরশুরাম বলবে, আসলে আসলে বিশ্বাস করা যায় না শীতল, তুমি বুঝতে পারছো না। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে তটিনী আমাকে মারতে পারে। তটিনীকে আমি প্রচন্ড ভালোবাসি ওকে। কখনো কখনো যে ও আমার সঙ্গে এরকম করতে পারে কখনো আমি কল্পনাতেও আনতে পারি না।
এদিকে দেখা যাবে একে একে সবাই সবাই বসে বসে এই জুয়া খেলছে। এদিকে শীতল পরশুরামকে নিয়ে তাদের ডেরার সামনে আসে। এরপরে কীর্তন গাইতে শুরু করলে একজন বেরিয়ে এসে বলতে থাকে, এখানে এখানে কি করছিস? এখানে কেন সময় নষ্ট করছিস? এভাবে অযথা এখানে গান করার কি আছে? ঠিক তখনই পরশুরামকে দেখে অবাক হয়ে যায় লোকটি আর বলতে থাকে, তুই বেঁচে আছিস? তুই কি করে বেঁচে আছিস বলতো? তখনই পরশুরাম বলবে, আমাকে মারা এতটাও সহজ নয়। কি ভেবেছিলি আমাকে আমাকে তুই মারতে পারবি? কিছুতেই মারতে পারবি না। এই বলে দেখা যাবে লোকগুলোকে মারতে থাকে। এদিকে গাড়িতে বসে বসে সবটা সবটা দেখছে শীতল। শীতল বলতে থাকে, ওর অপারেশনটা ওকে করতে দেওয়া হোক। আমি যদি ওখানে যাই ওর কাজে একটু সমস্যা হবে, তাই আমি ওখানে না যাওয়াটাই বেটার। এদিকে এদিকে দেখা যাবে লোকটা পরশুরামকে বলছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। এরপরে পরশুরাম বলবে, সত্যি করে বল, সেদিন সেদিন আমাকে কে মেরেছিল? এ কথা শুনে লোকটা বলে দেয়। লোকটা বলতে থাকে, বিজনলাল। এরপরে পরশুরাম তাকে শুট করে দিলে তখন লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। লোকটি মাটিতে লুটিয়ে পড়লেই দেখা যাবে পরশুরামের পেন শুরু হয়ে যায়। এরপরে শীতল এসে পরশুরামকে ধরে বলতে থাকে, কি ব্যাপার, তুমি তুমি এভাবে এভাবে অসুস্থ হয়ে পড়ছো? তোমার এখানে সময় সময় লস করাটা একদম বোকামি। এক্ষুনি আমাদের এখান থেকে যেতে হবে পরশুরাম। এক্ষুনি এক্ষুনি চলো, এখানে বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এরপরে দেখা যাবে শীতল পরশুরামকে গাড়িতে বসিয়ে পরশুরামের শরীর থেকে একটা চিপ বের করে নেয় আর বলতে থাকে, এটাতে কিছু এভিডেন্স জোগাড় হয়েছে। এদিকে এদিকে দেখা যাবে পিকু পিকু এক্কা দোক্কা খেলার সময় একটি রিং পরে পায়। শোপিস দেখে পিকু হাতে তুলে নেয় আর বলতে থাকে, এই জিনিসটা কি? তখনই প্রার্থনা এসে পিকুর হাত থেকে সেই শোপিসটা কেড়ে নেয় আর বলতে থাকে, তুই তো দেখছি অনেকটাই মায়ের মতো হয়েছিস। এত ছোট বয়সে এরকম কাজ করতে শিখে গিয়েছিস? কে শিখিয়েছে কে এরকম করে? তখনই দেখা যাবে ত্রিপর্ণা এসে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার? প্রার্থনা, কি হয়েছে? এরকম করে কেন চিৎকার করছিস? তখনই প্রার্থনা বলছে, দেখো না, আমি সকাল থেকে আমি এই শোপিসটা খুঁজে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। এখন দেখছি এই মেয়েটা হাতে নিয়ে ঘুরছে। একটু হলেই তো সরিয়ে ফেলতো। এদের তো দেখছি খুব বাজে স্বভাব। এগুলো স্বভাব নিয়ে এ বাড়িতে থাকা যায় না। ওকে ওকে খুব ভালো করে বুঝিয়ে দিও। এরপরে চিপর্ণা বলছে, কি ব্যাপার পিকু, তুমি দেখছি চোর স্বভাবেরও আছো। মা তো ক্রিমিনাল, তার মেয়ে আর কি হবে, তাই না? তখন এ কথা শুনে দেখা যাবে পিকু বলছে, প্লিজ বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি তো জাস্ট ওটা পড়ে দেখছিলাম যে ওখানে পড়ে আছে, তাই তো আমি হাতে তুলে নিয়ে দেখছিলাম জিনিসটা কি। তখনই দেখা যাবে প্রার্থনা তটিনীকে ডাকলে প্রাচী এসে বলতে থাকে, সর্দি নেই কেন? কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? চিৎকার করার কারণ কি? তখনই দীপালি বলছে, ওদের ওদের মাথার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে, তো তাই এরকম করে চিৎকার করছে। এরপরে প্রার্থনা বলছে, তুমি তুমি কথাগুলো আগে শোনো, তারপরে কথা বলবে। তোমার এই যে নাতনি, ও আমার একটি শোপিস চুরি করতে গিয়েছিল। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, মুখ সামলে কথা বল প্রার্থনা, একটু একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা কর। তুই কি কথা বলছিস ভেবে বলছিস তো? এ কথা শুনে দেখা যাবে ত্রিপর্ণা হাসতে থাকে আর বলতে থাকে, কেন, তোদের তো দেখছি খুব মান সম্মান, তাই না? তোদের সত্যি এতটা আত্মসম্মান বোধ থাকে, তবে এ বাড়ি থেকে চলে যা না। এভাবে কেন পড়ে আছিস? এভাবে এভাবে পড়ে থেকে আমাদের বাড়িতে কেনই বা অন্ন ধ্বংস করছিস? এটা তো কোনো নঙ্গরখানা নয় যে এখানে এখানে সবাই মিলে বসে বসে খাবার ধ্বংস করবে আর বসে বসে আমাদের পিছে ছুরি মারবে। এ কথা শুনে তটিনী বলছে, তুমি কিন্তু আমাকে অপমান করছো কাকি, মুখ সামনে কথা বলো। এভাবে তুমি কথা বলতে পারো না, তোমার এভাবে কথা বলার কোনো রাইট নেই। আমার মেয়ে কিচ্ছু করতে পারে না। পিকু, কি হয়েছে মা? আমাকে তুই সবটা বলতো। তখনই পিকু বলছে, মাম্মি জানো, আমি এখানে এক্কা দোক্কা খেলছিলাম। এরপরে হঠাৎই দেখতে পেলাম ওখানে কিছু একটা পড়ে আছে, তাই আমি সেটা হাতে তুলে নিয়ে দেখছিলাম যে ওই জিনিসটা কি। আর তখনই মাসি এসে বলল যে ওটা দে তো দেখি। হাতে দেওয়া মাত্র উনি আমাকে অনেক কথা বললো, আজে বাজে কথা বলছে। আরো আরো কে কে বলছে আমি নাকি চোর, আমি নাকি চুরি করেছি। বিশ্বাস করো মা, বিলিভ মি, আমি কিচ্ছু করিনি। উনি আমাকে মিথ্যে এরকম অপবাদ দিচ্ছে। এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে তখন কৃপণা বলতে থাকে, যেমন মা তার তেমন মেয়ে, কেঁদে কেঁদে সবাইকে মন ভোলানোর চেষ্টা করছে। তখনই তটিনী প্রার্থনাকে বলে, শোন প্রার্থনা, তোকে আমি একবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপরে যদি তুই আমার বাচ্চাদের সঙ্গে এরকম ব্যবহার করিস, আমার থেকে খারাপ কেউ হবে না। তোকে আমি দেখিয়ে দেবো যে তটিনী গাঙ্গুলি কি জিনিস। এরপরে দেখা যাবে দীপনা দীপালিকে বলছে, দেখতে পেয়েছো তোমার মেয়ে কিভাবে হুমকি দিচ্ছে প্রার্থনাকে? ও তো ক্রিমিনাল,
আলো তো খুনি খুনি নিজের স্বামীকে খুন করেছে, সে আর কি বা করতে পারে, সে তো এগুলো করে অভ্যস্ত, তাই না? এ কথা শুনে দেখা যাবে তটিনী বলছে, তুমি কিন্তু আমাদের অপমান করছো। তখনই তখনই চিপর্ণা বলে, অপমান করছি? অপমান বোধ যদি থেকে থাকে তবে এক্ষুনি বেরিয়ে যা, তোর সন্তানদের নিয়ে এক্ষুনি বেরিয়ে যা। তোর মতো ক্রিমিনালের সঙ্গে আমরা একসাথে নিচে কিছুতেই থাকতে পারছি না। আমাদের আমাদের নিজেদেরই ভয় লাগছে, গিলটি ফিল হচ্ছে। যদি কোনোভাবে তুই আমাদের উপরে অ্যাটাক করিস, তখনই তখনই দেখা যাবে। নন্দিনী বলছে, এসব কি হচ্ছে বাড়িতে? কেন কেন এভাবে সিক্রেট হচ্ছে বলো তো? ঠিক তখনই জিৎ নেমে আসে আর বলতে থাকে, তটিনী, তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করছি মা, হাত জোর করে বলছি এ বাড়ি থেকে চলে যা। এভাবে এভাবে অপমান সহ্য করিস না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে পরশুরাম সৌরভকে টার্গেট করে। ঠিক তখনই দেখা যাবে পরশুরাম গাছের আড়ালে লুকিয়ে পড়লে বলরাম পরশুরামকে দেখে ফেলে আর বলতে থাকে, পরশুরাম, আমি জানতাম তুই বেঁচে থাকবি। এরপরে সৌরভকে বলতে থাকে, জানিস শুধু অবতাররাই নয়, যোগে যোগে কমন ম্যান পরশুরামও কিন্তু ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে।